মানুষকে এসআইআরের লাইনে দাঁড়িয়ে অসম্মান করা হয়েছে, সবাইকে অসম্মান করা হয়েছে। আজও অনেকে কাঁদছে, 200-র বেশি লোক মারা গেছে, তাদের আত্মারা দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে প্রশ্ন করছে। ক্ষুদিরামের ভাষায় ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান। ব্যানার খুলি ভাই। আরে মমতা সবার শুরুটা লোক পালিয়ে গেল। এই তো মমতা ওখানে এটা স্পিডে শুরুটা লোক পালিয়ে গেল। কাকু না না কালু 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 আরে দেখ স্পিড ধরে দাঁড়ায় স্পিড ধরে লাইভ করতে স্পিড ধরে আর লোকটা ওকে পালিয়ে গেল। আমি ওরিওকে তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ভাষণ দিচ্ছেন, কিন্তু মানুষ আর ধৈর্য ধরে শুনতে পারছেন না, ধৈর্য ধরে শুনতে চাইছেন না, তারা ভাষণের মাঝেই উঠে চলে যাচ্ছেন। এখন এই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওর আমরা সত্যতা যাচাই করিনি ঠিকই, কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণের শুরুতেই যেভাবে মঞ্চে উপস্থিত তৃণমূলের নেতা নেত্রীদের একেবারে ধমকে দিলেন, বকে দিলেন যে কেন তার সামনে তারা এত বড় বড় দীর্ঘ দীর্ঘ ভাষণ দিচ্ছে, এতে তো মানুষের কষ্ট হচ্ছে। এইভাবে এই ভাষাতেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের বেলদার জনসভায় মঞ্চে উপস্থিত জুন মালিয়া সহ তৃণমূলের নেতা নেত্রীদের একেবারে বকে দিলেন, বলে দিলেন যে তিনি আসার পর কিন্তু এত লম্বা লম্বা ভাষণ দিলে চলবে না, যদি লম্বা লম্বা ভাষণ দিতেই হয় সেটা তার আসার আগেই দিতে হবে, অর্থাৎ নেত্রীর আসার আগেই যা বলার বলতে হবে, নেত্রী আসার পর কিন্তু এইসব বড় বড় কথা বললে হবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য ভাষণের শুরুতেই, তাতেই কোথাও একটা বোঝা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রীতিমতো এই কদিন ধরে বুড়ি ছোঁয়া করে বিভিন্ন জনসভা করছেন, একই দিনে 3টি 4টি 5টি করে জনসভা করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য তৃণমূলের কর্মী সমর্থকদের কিন্তু বেশ অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আর সেই দিন নেই যে সারাদিন অপেক্ষা করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু দেখার জন্য সারাদিন না খেয়ে না দিয়ে রোদে বাতাসে পড়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিন একদিন ছিল, 2011 সালের আগে কিন্তু সেই ধরনের ঘটনা দেখা যেত যে মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখবেন বলে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। যে রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাবে সেই রাস্তায় কিন্তু 5-6 ঘন্টাও দাঁড়িয়ে থাকতেন, যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখবেন বলে। কিন্তু আজ 15 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় হেঁটে যান, সেই রাস্তার পুরোটা জুড়েও কিন্তু লোক হয় না। পুলিশ প্রশাসন, পার্টির ক্ষমতা, হুমকি হুঁশিয়ারি দিয়েও কিন্তু পুরো রাস্তাটা ভরানো যায় না। আর সেটাই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু ভয়ের, আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি মঞ্চে ওঠার পরেই তার নিজের ভাষণটা, নিজের বক্তব্যটা যত তাড়াতাড়ি সম্ভব বলে দিতে চাইছেন, জনসভাটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিতে চাইছেন। কিন্তু তাতেও মানুষের যে খুব একটা ধৈর্য থাকছে এমনটা কিন্তু বলা যাবে না, কেননা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ভাষণে কি বলবেন, কি বক্তৃতা রাখবেন। সেই তো এসআইআর নিয়ে ভাঙা রেকর্ড বাজাবেন, সেই একইভাবে বিজেপিকে গালাগাল দেবেন। ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন এখন কিছু শুনতে পারছে না, নতুন আশার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বলতে পারছেন না। আর যে কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু জনসভা ছেড়ে চলে যাচ্ছেন। এখন বিজেপির ক্ষেত্রেও যে এমনটা হয় না তা কিন্তু না, বিজেপির ক্ষেত্রেও এমনটা হয়, কিন্তু তৃণমূলের নেতারা তো দাবি করেন যে মানুষ তাদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও আছে এবং সেই জনপ্রিয়তা লাগাতার বাড়ছে, যে কারণে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 250 পার করার ডাক দিয়েছেন। কিন্তু বাস্তবে কি আদৌ সেই 250 পার করার কোনো ইঙ্গিত তৃণমূলের বিভিন্ন জনসভায় পাওয়া যাচ্ছে?
খোদ অভিষেকের জনসভায় কিন্তু চেয়ার ফাঁকা পড়ে থাকছে। ফলে প্রশ্ন যেটা উঠছে যে 250 পার করার মতো ক্ষমতা কি আদৌ তৃণমূলের আছে? অন্যদিকে তৃণমূলের নেতারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপি করেই যদি সবকিছু বলতে শুরু করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুশকিল হয়েছে যে সব জনসভাতেই তাকে একই কথা বলতে হচ্ছে, একই গালাগাল দিতে হচ্ছে। ফলে মানুষ কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু পাচ্ছে না, যে কারণে কিন্তু মানুষের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার ধৈর্য কমে যাচ্ছে। আর সেই ভাষণের আগে যদি জুন মালিয়ার মতো নেতা নেত্রীরা দীর্ঘক্ষণ ধরে বকবক করতে থাকেন, দীর্ঘক্ষণ ধরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথাগুলো বলতে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বকবেন না কেন? তো বন্ধুরা, এদিন বেলদার সভা মঞ্চে ঠিক কি ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বকাবকি করলেন, আর কিভাবেই বা ভাষণের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরামকে টেনে এনে মানুষের ভোট চেয়ে ফেললেন, বন্ধুরা দেখুন সেই ভিডিও। এরা বারবার এখানে এসে বলছে যে বাংলার মা মাটি, বাংলার মায়েরা বোনেরা নাকি সুরক্ষিত নয়। তাহলে আমি একটা প্রশ্ন তাদেরকে করছি, বিশেষ করে অমিত শাহকে করছি আজকের এই মঞ্চ থেকে, আপনি কি করে বলছেন যে মায়েরা সুরক্ষিত নয়, বোনেরা সুরক্ষিত নয়, আমার দিদিরা সুরক্ষিত নয়? এখানে সবাই ভালো আছেন, আপনারা কেউ বলতে পারবেন যে আপনারা সুরক্ষিত নয়? বলতে পারবেন না। আপনারা এসেছেন এখানে, আপনাদের সুরক্ষার জ্ঞান আমরা নিতে চাই না। আমরা ভালো আছি, দিদি আছে বলে আজকে বাংলার প্রত্যেকটি মানুষ ভালো আছে। দিদি আছে বলে আমাদের আদিবাসী ভাই বোনেরা ভালো আছে। দিদি আছে বলে আমাদের কৃষক ভাইরা ভালো আছে। দিদি আছে বলে আজকে আমাদের বোনেরা ভালো আছে। দিদি আছে বলে আজকে আমাদের কন্যাশ্রী কন্যারা ভালো আছে। একটা কথা মাথায় রাখবেন যে 294টি আসনেই কিন্তু একজনই প্রার্থী, আর তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। বাংলার এনার্জি মমতা ব্যানার্জি, আর তার সাথে আছে আমাদের যুবদের আইকন অভিষেক ব্যানার্জি, আমাদের সেনাপতি। আমাকে অনেকগুলো করে মিটিং করতে হয়। আমাকে বসিয়ে রেখে সবাই যদি এতখানি বক্তৃতা দেন, তাহলে আমার পক্ষে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া সম্ভব হয় না। যাদের যা বক্তৃতা দেওয়ার আমি আসার আগে দিয়ে নেবেন, আমার কোনো অসুবিধে নেই। কারণ ওয়েদার ঠিক নেই। আমি যদি এখানে বেশি লেট করি, আর একটা মিটিংয়ে আমি যদি যেতে না পারি, তারা কিন্তু কষ্ট পাবে। কারণ কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো জল। আর মেদিনীপুর জেলায় এমনিতেই সাইক্লোনটা বেশি হয়। এই বক্সটার জন্য প্রবলেম হচ্ছে ওদের। আমি জানি আপনারা কাজ করতে পারেন, একটু সরে আসতে পারেন। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জিতবো আমরা বাংলা। বিজেপি চক্রান্ত হয়ে যাবে ব্যর্থ। মানুষকে এসআইআর এর লাইনে দাঁড়িয়ে অসম্মান করা হয়েছে, সবাইকে অসম্মান করা হয়েছে। আজও অনেকে কাঁদছে, 200-র বেশি লোক মারা গেছে, তাদের আত্মারা দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে প্রশ্ন করছে। ক্ষুদিরামের ভাষায় ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান। 80 অলক্ষে দাঁড়ায়, আজি অলক্ষে দাঁড়ায় দিবে কোন বলিদান? ওই দিল্লির জমিদারদের, ওই দিল্লিকার লাড্ডুদের মনে রাখতে হবে, জব্দ করতে হবে। ভোট কাটারিদের জব্দ করতে হবে, স্বৈরাচারীদের জব্দ করতে হবে, দুরাচারীদের জব্দ করতে হবে। মারের বদলে মার দিয়ে নয়, মা বোনেরা ভোটটা দিতেই হবে। জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা, আমি আপনাদের পাহারাদার। যখন যেভাবে বলবেন আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো, সম্মানের সাথে বাঁচবো। যদি বাংলাকে বাঁচাতে চান, নিজের ভাষা বাঁচাতে চান, নিজের অস্তিত্বকে বাঁচাতে চান, নিজের সম্মানকে বাঁচাতে চান, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষা করতে চান, তাহলে মনে রাখবেন, বাংলাকে বাঁচান, বাঁচান, বাঁচান। আমি এইটুকু আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, ইনশাআল্লাহ এবং জোহার।